পরিবেশ রসায়নের উপর কি ক্লাস নিয়েছেন? ক্লাস নিছি, আরো নিবো আর কি। অর্ধেক হয়েছে ওটা, পরিবেশ রসায়নের মধ্যে অর্ধেক হয়েছে, বাট আরো ক্লাস নিবো, সমস্যা নাই। তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিবেশ রসায়ন পড়াই দেবো, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। মানে তোমাদের দেখো, আমি ফ্রিতে কি নিব না নিব এটা সম্পূর্ণই আলাদা, বুঝতে পারছো? সামনে আরো ফ্রি ক্লাস শুরু হয়েছে খুব শীঘ্রই। ফ্রি ক্লাসে কি নিব না নিব এটার সাথে তোমাদের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। তোমাদের ক্লাস একদম শুরু থেকে যেভাবে গুছাই নোট করা প্রত্যেকটা অধ্যায়, ঠিক প্রত্যেকটা অধ্যায় তোমরা সেভাবে গুছাই নোট করতে পারো, একদম শতভাগ শিওর থাকে, এবং পরীক্ষায় খুব ভালো লিখতে পারো। এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি, বুঝতে পারছো? তাই হচ্ছে তোমাদের যেগুলা গ্যাপ আছে ওগুলা পূরণ করে ফেলবা, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে, সবাই নোটটা করবা, যারা পরীক্ষার আগে নোটটা করছো তারা হয়তো বুঝতে পারছো এই নোটের মধ্যে কি আছে কি নাই, বুঝতে পারছো? পরীক্ষায় সবাই হচ্ছে ক্লাস করবা এবং নোট করবা। অনেকে তো গুরুত্ব দেওয়া নাই, অনেকে গুরুত্ব দিছো, কিন্তু এখন আশা করি যে সবাই গুরুত্বের সহিত একদম দেখবা, এবং আমরাও খুব ভালোভাবে এটা খেয়াল করবো আর কি। অনেকের পরীক্ষার জন্য কিছু বলতে পারিনি, কারণ পরীক্ষা হলে তো তোমাকে মানে হচ্ছে প্রেশার দিতে পারি না বা কিছু বলতে পারি না যে তুমি পরীক্ষার জন্য এটা করো না ওটা করো না, এই জন্য কিছু বলতে পারি না। এই জন্য বললাম যে তোমাদের হচ্ছে অবশ্যই নোটটা আমি এরপরে দেখবো দেখবো যে নোটটা তোমাদের করতে হবে, কিন্তু পরীক্ষাটা শেষ হোক নোট করতে হবে মাস্ট। আর নোট না করলে তুমি হচ্ছে আজ থেকে এটা পরীক্ষা হবে 1 বছর পর, 1 বছর পর তুমি ভুলে যাবে না। তুমি শুধু নোটটা প্রত্যেক সপ্তাহে একবার করে দেখলে একদম ফুল মনে হবে তোমার। ফুল মানে যা পড়ছে সব মনে থাকবে। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে আজকে রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়, এখান থেকে সৃজনশীল সলভ মানে যে টাইপের কোশ্চেন গুলো আমরা পড়িনি, আজকে এই টাইপের কোশ্চেন সলভ করবো। তোমরা এই কোশ্চেন গুলো খুবই পারো, আবার বলতেছে তোমরা এই কোশ্চেন গুলো পারো। জাস্ট আমি হচ্ছে 2টা কোশ্চেন দেখাই দেবো, 2টা বা 3টা, তাহলে তুমি বাকি কোশ্চেন গুলা খুব ইজিলি সলভ করতে পারো। মানে এই টাইপের রাসায়নিক পরিবর্তনে পারবা না এরকম একটা সিঙ্গেল কোশ্চেন তোমার থাকবে না, বিগত সালে প্রশ্ন করলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, আর একটা অধ্যায় পড়ার পরে যদি তুমি বুট কোশ্চেন সলভ করতে যাও তখন আসলে বুঝবা কি পড়ছো কি পড়ো না, গিয়ে দেখবা সব পড়া শেষ। আচ্ছা এদিকে তাকাও, প্রথমে আমাদের যেটা 1 নম্বর প্রশ্ন, একদম আমার কথা স্পষ্ট কিনা বলো তো? কথা কি স্পষ্ট আছে? জাস্ট একটু বলো। জি ভাইয়া। আচ্ছা দেখো, এদিকে খেয়াল করো, প্রথমে 1 নম্বর আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে A2B4 এবং 2AB2, দুইটা হচ্ছে গ্যাস আছে। এখন এই জায়গায় সমীকরণটা কি ভুল আছে কেউ বলতে পারবা? কি ভুল আছে এই প্রশ্নটার মধ্যে? একটা ভুল আছে প্রথমে, কি ভুল হতে পারে এখানে, বলো? আচ্ছা, আমাদের রাসায়নিক পরিবর্তনে যত বিক্রিয়া পড়ছে, ধরো PCl5, PCl3, কোনটাই কি একমুখী তীর চিহ্ন ছিল? এরকম একমুখী তীর চিহ্ন ছিল অধ্যায়ে? না, কারণ এই অধ্যায়ে একমুখী তীর চিহ্ন নাই। বহুমুখী তীর চিহ্ন ছাড়া তো এভাবে হবে না, সাম্যাবস্থায় বিক্রিয়া হবে না। যার কারণে এটা হচ্ছে আমাদের তীর চিহ্নটা বহুমুখী তীর চিহ্ন তো দিতে পারে নাই। এই যার কারণে এটা হচ্ছে এই আরেকটা হচ্ছে এই যে বহুমুখী তীর চিহ্ন, এটা বুঝতে পারছো? এইবার এই জিনিসটাই কিন্তু A2B4 এভাবে আসছে, এটা কিন্তু আরেকটু ঘুরে আসতে পারে, কি আসতে পারে জানো? জাস্ট A2 এর জায়গায় এটা থাকবে হচ্ছে N2O4। এটা জাস্ট এই বিক্রিয়াটা হবে 2NO2। দেখো তো এই দুইটা এক সেম জিনিস না? এই দুইটা কিন্তু একই জিনিস, এইটার পরিবর্তে এই বিক্রিয়াটার পরিবর্তে এই জিনিসটা আসছে। একদমই সিম্পল হিসাব, এখানে কোনো এদিক সেদিক নেই, একদম মানে একদমই খুব ইজি। এবার দেখো, এ ও বি এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 8। এ এবং বি এর পারমাণবিক সংখ্যা কত বলছে? 7 ও 8। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 এটমোস্ফিয়ার চাপে A2B4 18% বিয়োজিত হয়। প্রশ্ন করছে চাপ 0.7 এটমোস্ফিয়ার হ্রাস করলে A2B4 এর বিয়োজন মাত্রা 3% বৃদ্ধি হবে কিনা। আচ্ছা এই কোশ্চেনটা আগে তোমাকে বোঝাচ্ছি, আমি বাংলা কথাটা বুঝাই দিব, তারপর তুমি বুঝতে পারবা যে কি করতে হবে এবং কি করতে হবে না। খুবই সহজ, কিন্তু আগে দেখো কি করতে হবে এবং কি করতে হবে না। একটু মনোযোগে দেখো, প্রথম কথা দেখো তো, এখানে বলছে হচ্ছে চাপ হ্রাস করতে হবে। চাপ কি করতে হবে? চাপ 0.75 হ্রাস করতে হবে। আচ্ছা চাপ যে হ্রাস করবা, প্রশ্নে চাপ কোথায় দেওয়া আছে বলো তো? চাপ কোথায়? তুমি যে চাপ হ্রাস করবা, এখন যদি চাপ হ্রাস করতে চাও তুমি কি A1 থেকে চাপ হ্রাস করতে পারবা? এখানে এই চাপ হ্রাস করবা? এটা 1 এটমোস্ফিয়ার চাপ দেওয়া আছে, কোন চাপ? টোটাল চাপ। আর এই চাপটা কি চাপ বলতে পারবা? 0.75 এটমোস্ফিয়ার চাপ। আবার এদিকে খেয়াল করো, এটা বলতেছে একটু করে A2 এর বিয়োজন মাত্রা 3% বৃদ্ধি পাবে। বিয়োজন মাত্রা দেওয়া আছে কত? 18%। তাহলে এই চাপ যদি আমি কমাই, দেখো মানে একদম ইজি ভাবে দেখো, 1 এটমোস্ফিয়ারে চাপ হচ্ছে মানে হচ্ছে ভিউজ মাত্র হচ্ছে 18%। এবার প্রশ্ন করছে 0.75-এ 3% বৃদ্ধি মানে কত? 18 আর 3 যোগ করলে কত হবে? 21% হবে কিনা, বুঝছো? প্রশ্ন বুঝছো না বুঝনি বলো তো? একদম সহজ কোশ্চেন। প্রথম কথা তোমাকে বলছে 1 এটমোস্ফিয়ার চাপে 18% বিয়োজন মাত্রা, মানে আলফার মান 18%। 18। এইবার তোমাকে আবার এই জায়গায় বলছে চাপ যদি আমি হ্রাস করি, অর্থাৎ চাপ 0.75 করি, তাহলে এটার বিয়োজন মাত্রা 3% বৃদ্ধি হবে। অর্থাৎ আছে এখানে 18, 18 3% বৃদ্ধি হলে কত হবে? 21%। 21% হবে কিনা, জাস্ট এতটুকু, এটাই কোশ্চেন। এবার দেখো এটা সমাধান কিভাবে করবা। খুবই সিম্পল, প্রথমে আমাকে চাপ নির্ণয় করতে হবে। কিভাবে চাপটা নির্ণয় করতে হবে দেখো। এখন প্রথমে এই বিক্রিয়াটা এই যে খেয়াল করো, A2B4, এই বিক্রিয়াটা আমি যদি প্রথমে লিখি, অর্থাৎ 2AB2, এই সাম্যাবস্থায় বিক্রিয়াগুলো কিভাবে লেখে বলো তো? ঝটপট তোমরা বলা শুরু করো, সাম্যাবস্থায় বিক্রিয়াগুলো কিভাবে লেখে? ঝটপট বলা শুরু করো, কিভাবে লেখে সাম্যাবস্থায় বিক্রিয়াগুলা? দেখো এই যে দেখাও, প্রথমে আমরা কি লিখি? প্রথমে লিখি হচ্ছে চেঞ্জ, তাই তো?
না, প্রথমে হচ্ছে টি ইকুয়াল টু জিরো। টি ইকুয়াল টু জিরো মানে কি? টি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে শুরুতে, শুরুতে হচ্ছে এটার কত, এটা হচ্ছে আমাদের 1 মোল, অর্থাৎ 1 মোল তৈরি হয়। আর এটা কয় মোল তৈরি হয়? শূন্য, কারণ এটা তৈরি হয় না। এগুলো আমরা এর আগে পড়ছি। আর এটা যদি আমরা চেঞ্জ করি, যখন আমরা পরিবর্তন করবো তখন কি হয়? তখন এটা হচ্ছে ধরো মাইনাস আলফা পরিমাণ চেঞ্জ হলো, আর এটা হচ্ছে 2 আলফা, তাই তো? এখানে তো কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এইবার যদি আমরা টি ইকুয়াল টু টি মানে কি বলতো, ঝটপট বলো, টি ইকুয়াল টু টি মানে কি? অবস্থায় 1 মাইনাস সাম্যাবস্থা। আলফা। হ্যাঁ, হ্যাঁ, টি ইকুয়াল টু টি মানে হচ্ছে সাম্যাবস্থা, বলার আগে বলে দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আর এটা হচ্ছে 1 মাইনাস আলফা, আর এই জায়গায় হচ্ছে 2 আলফা, এই জায়গায় কোনো সমস্যা নাই আমাদের। এবার এতটুকু যদি আমি করার পরে আমাদের একটা জিনিস নিশ্চিত করতে হবে, মুড কি নির্ণয় করতে হবে, কি নির্ণয় করতে হবে? যেহেতু চাপ দেওয়া আছে, চাপ কার সাথে সম্পর্ক, কেপি না কেসি? এটা না পারলে এমন এক মার দিব সব একদম, কোথায় গিয়ে পড়বো আমি বলে বুঝাতে পারবো না। বলো, চাপ কার সাথে সম্পর্কিত, কেপি না কেসি? কার সাথে সম্পর্কিত চাপ? কেপি। কেপি। এই, হ্যাঁ ধন্যবাদ, কেপির সাথে। সবাই বলতেছে কেপির সাথে। যার মুখ না নড়বে তার খবর আছে, একদম মুখ একদম মাইরা নড়াবো, বুঝতে পারছো? যার মুখ না নড়বে, দেখো এই দিয়ে খেয়াল করো। এবার হচ্ছে কেপির সাথে সম্পর্কিত। তাহলে কেপি নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে কি নির্ণয় করতে হবে? আমাকে নির্ণয় করতে হবে মোট, মোট কি নির্ণয় করতে হবে? মোট মূল। তাহলে হচ্ছে মোট মূল যদি আমি নির্ণয় করি, ঝটপট খেয়াল করো, দেখো 1 মাইনাস আলফা, এর সাথে হচ্ছে 2 আলফা যোগ করো, জাস্ট 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, আলটিমেট আনসার কি হয়? 1 প্লাস আলফা, জাস্ট এটা হইলো। এতটুকু হওয়ার পরে এবার তুমি কেপি, আমি ডিরেক্ট কেপি নির্ণয় করবো এখান থেকে। আমি যদি কেপি লিখি, কেপি মানে হচ্ছে কি? সাম্য ধ্রুবক কেপি। কেপি ইকুয়াল টু কি হবে? উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। এখন উৎপাদের আংশিক চাপ তুমি কিভাবে বসাবো বলো তো? আমি যদি ডিরেক্ট সমীকরণটা লিখি, তোমরা কি বুঝবা বলো তো? ডিরেক্ট যদি লিখি, কেপি ইকুয়াল টু জি হচ্ছে ভাইয়া। 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু হচ্ছে পি। দেখো এটা বুঝবা না? এই সমীকরণটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। এটা সবাই বুঝার কথা। কিভাবে লিখলাম? লিখলাম হচ্ছে কেপি হচ্ছে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ ইন্টু হচ্ছে মোট চাপ। এটা হচ্ছে আমাদের কেপি। এই হিসাব নিকাশ করলে এখান থেকে দেখো, এখান থেকে আংশিক চাপ মানে এই একটা পি কাটা, এখান থেকে একটা পি কাটা, এই পি পি চলে গেছে আর ওই পিটা পড়ে আছে, বুঝতে পারছো? এটাই। এখন দেখো, এখন এতটুকুর মধ্যে জাস্ট আমি কেপির মানে হচ্ছে কেপি মানটা বের করবো। কেপি মান বের করতে হলে দেখো সবগুলা মান দেওয়া আছে, 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা, সবগুলা মান দেওয়া আছে। আমি যদি এখন কেপি এখান থেকে বের করি, দেখো এখানে খেয়াল করো, কেপি ইকুয়াল টু উপরে হচ্ছে কি ছিল? 4 আলফা স্কোয়ার। আলফার মান কত? আলফার মান হচ্ছে 0.18 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1 মাইনাস আলফা, তার মানে 1 মাইনাস 0.18 এ আলফা স্কোয়ার ইন্টু হচ্ছে এই ওয়ান। এখানে আলফার মান কত? আলফার মান হচ্ছে 18%। 18% যদি আমি 100 তে ভাগ করি কত হয়? 0.18। এই আমি বসালাম। এখন এটা বসায় টোটাল তুমি ক্যালকুলেটরে ক্লিক করবা, চাপ দিবা। আরেকটা জিনিস, পি ইকুয়াল টু কত? 1 এটিএম দেওয়া আছে। আবার বলো তো ভাই পি এর মান কোথায় দেওয়া আছে? আচ্ছা, এটিএম। তাহলে আমাদের হিসাব হয় 0.134 এটিএম। এটা আমি কার মান পাইলাম বলো তো? এটা কার মান পাইলাম? এটা হচ্ছে কেপির মান পাইলাম। এবার কেপির মানে কাজ কি? কাজ হচ্ছে চাপ কতটুকু হ্রাস করতে বলছে? চাপ, চাপ কতটুকু হ্রাস করতে বলছে এই কোশ্চেনে? চাপ হ্রাস করতে বলছে 0.75 এটিএম হ্রাস পাইলে। এবার আমি এখানে লিখবো চাপ 0.75 এটমোস্ফিয়ার হ্রাস পেলে, হ্রাস পেলে এই লিখলাম। লিখলে এখন তুমি কেপি লিখবা, আবার কেপি নির্ণয় করবো। কারণ কেপি থেকে আমি চাপ এতটুকু কি বের করবো? খুব সিম্পল হিসাব, এখান থেকে তুমি আলফা বের করবা, কাজ শেষ। এখন আলফাটা বের করে ফেলো। দেখো কেপি, এই যে কেপি, এই কেপি মানে কি? এই কেপির মান কিন্তু আমি পাইছি, এই কেপি, এই যে কেপির মান পাইছি। দেখো বসাই দিবা। এখন এই জায়গায় কেপি সমান কত হবে? এই কেপি সমান কিন্তু একই সমীকরণ, কারণ এই বিক্রিয়া কি দুইটা হয়ে গেছে না? বিক্রিয়া একটাই, বলতো? এখানে বিক্রিয়া কয়টা? বিক্রিয়া হচ্ছে কিন্তু একটা। একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপির মান কি দুইটা হওয়া সম্ভব? মানে হচ্ছে এই যে কেপির এই সমীকরণটা কি দুইটা হওয়া সম্ভব একটা বিক্রিয়ার ক্ষেত্রে? না। একটা বিক্রিয়ার জন্য একটা এরকম না। সমীকরণই আসে। একটা সমীকরণ আসলে আমি আবার সেই সমীকরণটা লিখবো এই জায়গায়। লিখবো হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কত? 1 মাইনাস 0, আচ্ছা 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু হচ্ছে পি। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা এক জায়গায়। কোন জায়গায় বলো? আগে আলফার মান 18% ছিল, কিন্তু এই জায়গায় আলফার মান কত? আলফার মান কি দেওয়া আছে? 0.75। কেমনে না জিরো পয়েন্ট ভাই, সেভেন বের ফাইভ করতে হবে। এই জায়গায় তো এটা আলফার না। মান আমি বের করবো, এই জায়গায় আমি আলফার মানই বের হ্যাঁ, করবো। হ্যাঁ, হ্যাঁ। এবার আমাকে বলো, দেখো কেপির মান সেটাই। কত? কেপির মান হচ্ছে 0.134। এই কেপির মান বসালাম ইকুয়াল টু, এই যে কেপি, এই কেপির মান বসালাম 0.134 ইকুয়াল টু হচ্ছে 4 আলফা স্কোয়ার, কারণ আলফার মানই বের করতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু মোট চাপ কত? মোট চাপ কি 1 না 3 হয়ে গেছে? মোট চাপ কত হয়েছে? এই মোট চাপ কি 1 আছে? মোট চাপ কিন্তু হয়ে গেছে 0.75। কত? 0.75। দেখো বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? বুঝলে আমাকে বলো যে এতটুকু বুঝছো কিনা? বুঝতে জি পারছো? ভাইয়া। আচ্ছা, খুবই সহজ জিনিস, শুধু মানে হচ্ছে হিসাব, চোখ কান খোলা রাখে হিসাব নিকাশ করলে তুমি পেয়ে যাবা। তারপরে দেখো, এইবার আমরা হচ্ছে এই জায়গায় কি কেমনে হিসাব নিকাশটা করতে পারি, দেখো এই যে দেখাও, 4 আলফা স্কোয়ার, এখানে হচ্ছে 4 আলফা স্কোয়ার ইন্টু 0.75 1 মাইনাস আলফা স্কোয়ার। আমি যদি এটা লিখি, নাহলে বুঝবা না আবার। দেখো আমি যদি এখানে লিখি হচ্ছে কত ছিল?
0.134। একটু সবাই খেয়াল করে দেখো, 0.134। অবশ্যই কোনোটা যদি মিস্টেক হয় সাথে সাথে আমাকে বলবা। তারপর হচ্ছে 4 আলফা স্কোয়ার, এই জায়গায় হলো 4 আলফা স্কোয়ার ইন্টু হচ্ছে 0.74, এই লিখলাম, ডিভাইডেড বাই হচ্ছে 1 - আলফা স্কোয়ার। এখন একটা জিনিস আমি করবো, এইটা এটা কেউ থাকার সংখ্যা, উপরের সংখ্যা আর নিচের সংখ্যা, এটা কি হর না লব? এটা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের হর। আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে আমাদের লব, অর্থাৎ এটা হচ্ছে লব, এটা হচ্ছে আমাদের উপরের সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে উপরের সংখ্যা আর এটা হচ্ছে নিচের সংখ্যা। আমি যদি আর গুণ করি, তাহলে আমি এই যে এটার সাথে জাস্ট এটার সাথে আমি এটা গুণ দিব। দেখো কিভাবে গুণ দিব। প্রথমে এই একের সাথে আমি যদি এটা গুণ করি, তাহলে কি হবে, এই সংখ্যাটাই কিন্তু হবে। তার মানে আমি এই সংখ্যাটাই লিখলাম 0.134। আমি হিসাবটা দেখো, মাইনাস আমি যদি আবার আলফার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে, 0.134 আলফা স্কোয়ার। দেখো বুঝছো কিনা, এতটুকু বুঝছো, খুবই ইজি। ইকুয়াল টু যা আছে তাই লেখো। এখন এই 4 দিয়ে এটার গুণ করবা, 4 দিয়ে 0.74 গুণ করো। এই সর্বনাশ, ক্যালকুলেটর তো না এখানে। 4 দিয়ে 0.74 গুণ করো, তাহলে দেখো তো, ক্যালকুলেটর গুণ করে দেখো তো কত হয়। ঝটপট গুণ করো, 4 ইন্টু 0.74। ক্যালকুলেটর 2.96 কত, কত হয়, 2.96 2.96 আলফা স্কোয়ার, তাই তো? আচ্ছা, এতটুকু। এবারে দিয়ে খেয়াল করো, এই জায়গা থেকে তুমি এই আলফাটা এই পাশে আনো। কোন আলফাটা? এই আলফাটা, বা এটা ওই পাশে নাও। দেখো আমি হচ্ছে এটা এই পাশে নিব, এটা এই পাশে নিলে হয় 2.96 আলফা স্কোয়ার প্লাস হচ্ছে 0.134 আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0.134। বুঝছো, এটা খুবই ইজি কিন্তু। আমি জাস্ট এটাকে ওই পাশে নিছি, ওই পাশে নিয়ে আমি এটা আবার এই পাশে আনছি পুরাটাকে, যাতে এক লাইন স্কিপ করা যায়। এতটুকু করলাম। এবার তুমি এদের যোগ করো তো, ঝটপট যোগ করো, ঝটপট যোগ করে ফেলো। 3.094 আচ্ছা, 3.094 মানে 3। দেখো 3.094 মানে কত, 3। আমি শুধু 3 লিখলাম, এখানে হচ্ছে 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0.134, এই আমি লিখলাম ইকুয়াল টু। এবার আলফা স্কোয়ার ইকুয়াল টু 3 দিয়ে ভাগ দাও, ঝটপট একটু ভাগ দাও, আমার কাছে ক্যালকুলেটর নাই আর কি। এবার একবার হচ্ছে 0.04466 হ্যাঁ 0.04666। 4466 হ্যাঁ, ধন্যবাদ। এবার তুমি এখান থেকে এইটার রুট আবার করো, সুতরাং আলফা ইকুয়াল টু রুট আবার করো। এটা জাস্ট এরকম রুট দাও, কত হয় দেখো, রুট আবার করলে কত হয়, 0.2158 0.2158, এত আসলো। এবার এটা তোমাদের ভিউজন মাত্রা আসলো, এবার তুমি হচ্ছে ভিউজন মাত্রা লিখতে হবে। সুতরাং লিখবো হচ্ছে, ভিউজন মাত্রা। ভিউজন মাত্রা কি, এই পর্যন্ত কোনো 0 পয়েন্ট দেখছো? সবগুলাই কি আছে, সংখ্যা আছে না? তার মানে কত পাইলাম, 0.2158। এটা হচ্ছে 0.2158 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 100%। এটা 100 দিয়ে গুণ করো তো কত হয়, ঝটপট একটু গুণ করো তো কত হয় দেখো। 21.58 21.58। সবকিছু হিসাব নিকাশ ঠিক আছে তো, বলো তো? জি ভাইয়া করলাম তো। 21.58, এত মানে হচ্ছে এত পার্সেন্ট। তাহলে এখন হচ্ছে যদি বৃদ্ধি পাবে, এখন যদি বৃদ্ধি লিখি, আচ্ছা দেখো কতটুকু বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে হচ্ছে কত, আগে ছিল কত, মানে হয়েছে 21.58 মাইনাস হচ্ছে 18, এই 18 বিয়োগ দাও, কত হবে, ঝটপট বিয়োগ দাও। এখানে তো 20.68 বেড়েছে। 3.58 3.58, এটাই হচ্ছে আনসার, বুঝতে পারছো, এত পার্সেন্ট, এটাই হচ্ছে আনসার। এখন কোথাও একটা যোগ বিয়োগ ঝামেলা, হওয়ার কথা না, যদি 3.14 3 আলফা স্কোয়ার, এত 3 সাথে তো যোগ করছি আমরা, কি যোগ করছি দাঁড়াও এক সেকেন্ড একটু দেখি, 3 সাথে কত যোগ করছি। ও দেখো, এই দিয়ে খেয়াল করো, আমি একটা জিনিস দেখাই। 2.96 এর এরা তোমাদের হচ্ছে যে গাইড বা হচ্ছে যেখান থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে, ওইখানে যে কাজটা করছে, এই যে 2.96 টা তারা 3 ধরছে, 3 ধরে এই 0.13 পরে যোগ করছে, বুঝতে পারছো? এর কারণে ওদের সংখ্যাটা একটু কমে আসছে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কোনো সমস্যা নাই। 2.96 এর তারা জাস্ট এটা 3 ধরে নিছে, যেহেতু 3 কাছাকাছি এর জন্য তারা 3 ধরছে, আর 3 সাথে 0.13 যোগ করছে, জাস্ট এতটুকু করার পরে অঙ্কটা করছে। তোমরা এইভাবে করবো, কোনো সমস্যা নেই এই জায়গায়। দেখো তারপরে আমরা হচ্ছে এটা বুঝছো, সম্পূর্ণ বুঝছো না, কোথাও কোনো ঝামেলা আছে? একদম ক্লিয়ার ভাবে বলো, কোথাও কোনো ঝামেলা আছে? ভাইয়া হ্যাঁ বলো, বুঝিনি কোনটুকু বোঝনি? পুরোটাই। হ্যাঁ, পুরাটাই বলো। আচ্ছা দেখো, আমি হচ্ছে পুরাটা আবার একটু বুঝাই দিই। প্রথম হচ্ছে এই কোশ্চেনটা বলছে যে দেখো,
দেখো এটা আজকে কিন্তু হচ্ছে গতানুগতিক ম্যাথ না, এর থেকে একটু আলাদা ম্যাথ, এর জন্য একটু প্রবলেম হচ্ছে হয়তো বা। দেখো প্রথম কথা হলো একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এর পারমাণবিক সংখ্যা এত এত, তাপমাত্রা এত এত, চাপে এত 18% বিদ্যুৎ হয়। এবার প্রশ্ন করছে চাপটা আমি কমাবো, চাপটা যা ছিল এখান থেকে আমি কমাবো। চাপটা ছিল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তখন বিয়োজন মাত্রা ছিল 18%। আবার চাপটা যখন আমি কমাইছি তখন এটা 3% বৃদ্ধি হবে, তার মানে এটা 21% হবে কিনা, জাস্ট এতটুকু প্রশ্ন। বুঝতে পারছো? 3% বৃদ্ধি হবে কি, এখন কত পার্সেন্ট বৃদ্ধি হবে সেটা জাস্ট এতটুকু বলছে। এবারে তাকাও, এখন আমি বিক্রিয়াটা লিখছি এ টু বি পুরা, তো এই বিক্রিয়া প্রথমে লিখতে হয় সাম্যাবস্থা ওয়ান সমান, প্রথমে সাম্য টি সমান জিরো মানে সাম্যাবস্থা, তার মানে হচ্ছে প্রথমে এটা এক মোল, এই এক মোল, তারপর হচ্ছে এটা জিরো, যেহেতু এটা শুরুই হয় না বিক্রিয়াটা। আবার যখন চেঞ্জ দেবো ঠিক কতটুকু পরিবর্তন হলো, আমি ধরলাম এটা আলফা পরিমাণ কমে যাবে। বিক্রিয়া আলফা পরিমাণ কমলে ঠিক এটা বাড়বে কত পরিমাণ, এখানে যতটুকু আছে ঠিক এত পরিমাণ বাড়বে, এটা হচ্ছে আমি 2 আলফা দিলাম। তারপর এবারে দেখে খেয়াল করো, তারপর হচ্ছে আমাদের এই যে টি ইকুয়াল টু টি মানে হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা মানে তুমি লিখবা হচ্ছে এখানে উপরে যা আছে এটা থেকে তুমি এটা বাদ দিয়ে দিবা, যা আছে তাই লিখবা। দেখো এখানে আছে 1 মাইনাস আলফা আমি লিখলাম, লেখার পরে এইবার এখানে 2 আলফা, আর উৎপাদে আমাদের কোনো ঝামেলা নেই, যা আছে তাই লিখবা। এবার আমরা জানি হচ্ছে আংশিক চাপ, অর্থাৎ আমি যদি সাম্য ধ্রুবক কেপি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে উপরে হচ্ছে মোট মূল, নিজের মূল বাই মোট মূল ইন্টু মোট চাপ লিখতে হয়, বা হচ্ছে আংশিক চাপ বের করতে হয়। সেক্ষেত্রে আমাদের মোট মূলটা লাগে, আর মোট মূল লাগে এই জন্য আমরা মোট মূলটা বের করছি। এই প্রত্যেকটা এগুলো হচ্ছে মূল সংখ্যা, এইটুকু সবগুলা যোগ করলে এটা আমরা মোট মূল পাই। এতটুকু আমরা যোগ করলাম, যোগ করে পাই হচ্ছে 1 প্লাস আলফা, এই মোট মূল পাইলাম। এবার এতটুকু কিভাবে লিখলাম, এই যে কেপি, কেপি লেখা হচ্ছে উৎপাদের মানে হচ্ছে আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। এই জায়গায় উৎপাদ কি 2ab2, এটার আংশিক চাপ, এবং এই জায়গায় বিক্রিয়ক কি, বিক্রিয়ক হচ্ছে a2b4, এটার আংশিক চাপ। এখন এতটুকুর আংশিক চাপ আমরা এখানে বসাইছি, এবং এই এতটুকুর আংশিক চাপ আমরা নিচে বসাইছি। এখন বলতে পারো ভাই আংশিক চাপ তো এখানে বসানো হয় না, আসলে হয় নাই। এখানে একটা চাপ আছে, এখানে আছে পি, আর এখানে কিন্তু হচ্ছে সাইড বসে নাই, বসছিল হচ্ছে 2 আলফা। বুঝতে পারছো? এই জায়গায় বসছিল যে এরকম 2 আলফা এর উপরে স্কোয়ার, আর এই জায়গায় বসছিল হচ্ছে একটা পি, আবার এখানে নিচেও এটা বসছিল হচ্ছে একটা পি। এই পি আর এই পি কাটা চলে গেছে, এই দুই দিকে স্যার এই আলফা স্কোয়ার উপরে বসছে, জাস্ট এতটুকু। দেখো এটা মানে 2-3 লাইন সংক্ষেপ করছে এই জায়গায়, যে সবাই বুঝছে। এর জন্য কেপি ইকুয়াল টু উপরে হচ্ছে আংশিক চাপ, নিচে আংশিক চাপ বসাইছি, ইনটু হচ্ছে বুট চাপ। এই সমীকরণের ক্ষেত্রে আমরা নিচে কি বসাইলাম, এই সমীকরণের মানগুলো বসাইছি, সবগুলা মান দেওয়া আছে। আলফার মান 18%, 0.18, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর এই জায়গায় আমি মানটা বসানোর পরে মান আসছে, কেপির মান আসছে 0.134। এবার আবার চাপ যেহেতু হ্রাস করতে বলছে 0.75, এবার আমি হচ্ছে এই একই সমীকরণটা লিখলাম, লেখার পরে জাস্ট আমি চাপের মানটা, কেপির মানটা যেটা বের করছি ওটা তো ফেলাই দিব না, ওইটা আমি এই কেপির জায়গায় বসাইলাম। বসানোর পরে এই জায়গায় আমি এই যে পি এর মান আগে ছিল 1 অ্যাটমসফিয়ার, দেখো আগে কত ছিল, আগে ছিল 1 অ্যাটমসফিয়ার, আবার এই জায়গায় পি এর মানটা কত হয়ে গেছে 0.75, কারণ এটা বইলে দিছে 0.75 কমে যায়, মানে এতটুকু হ্রাস পেলে কি হবে। এর জায়গায় আমি পি এর মান এটা বসাইছি, বসানোর পরে এটা টোটালটা আমি হিসাব নিকাশ করলাম, জাস্ট হিসাব করছি আর কিছু না। টোটাল ক্যালকুলেটর দেখো, এই টোটালটা হিসাব করছি, যোগ বিয়োগ গুণ ভাগ হিসাব টিসাব করে এখানে আলফার মান আসছে 0.15। এখন বিয়োজন মাত্রা মান আছে 100 দিয়ে গুণ করতে হয়, এটার সাথে আমি 100 দিয়ে গুণ করলাম, বিয়োজন মাত্রা সবসময় 1% হয়, আর পার্সেন্টেজ দেওয়ার জন্য 100 দিয়ে গুণ করলাম 21.58 এত পার্সেন্ট। এখন বৃদ্ধি পাবে, আমাদের আগে ছিল কত 18, এখন হয়েছে কত 21, তার মানে 21.1 থেকে এত বাদ দিচ্ছি, তাহলে হইলো কত 3.58 এত পার্সেন্ট। শেষ, এটাই। বুঝছো? আশা করি বুঝতে পারছো, না বোঝার জি কিছু নেই। ভাইয়া। এবারে দেখে খেয়াল করো, দেখো এই পরের প্রশ্নটা, এটা আমি নিজে করে দেবো না, এটা তোমরা নিজেরা পারবা আশা করি। দেখো দেখে খেয়াল করো, A2B4, 2AB2, A ও B এর পারমাণবিক সংখ্যা 7 ও 8, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে A2B4, ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা দেখো এই A2B4 এর বিয়োজন মাত্রা 15%। আচ্ছা আগের প্রশ্ন আর এই প্রশ্ন বিন্দু মাত্র কোনো পার্থক্য আছে মনে হয়? এটা রাজশাহী বুঝতে সবই পারছো? কমন ভাইয়া। না। আচ্ছা হ্যাঁ, সবই কমন। এর তাকাও, তাই 3 নাম্বার কোশ্চেনটা তাকাও, বিক্রিয়াটির কেপি ও কেসির মধ্যে সম্পর্ক মানে প্রতিপাদন করো, এটা তো পড়াইনি। আচ্ছা এবার এটা এদের পারি। এটা পারো পারি, এটা? আমরা তো কলেজে পড়েছি। আচ্ছা এটা খেয়াল করো, দেখো চাপ 0.65 এটিএম এ হ্রাস পেলে, দেখো চাপ 0.65 এটিএম এ হ্রাস করলে এ টবি এর বিয়োজন মাত্রা 5% বৃদ্ধি হবে কিনা। একটু আগে যে প্রশ্নটা পড়লাম এটার সাথে এটা কোনো বিন্দু মাত্র পার্থক্য আছে বলতো? একটু পার্থক্য আছে? কিচ্ছু না, কিন্তু সেম যা করলাম তাই। এবার এই 3 নাম্বার প্রশ্নটা কি সবাই পারো? পারলে আমি এটা স্কিপ করে সামনে দিকে আগাবো, আর না পারলে আমি করে দেবো, সমস্যা নেই। বলো এই 3 নাম্বার প্রশ্নটা, এটা কি আবার সবাই আবার পারো? দেখেন ভাইয়া, করেন। বেশি ভালো হবে। আচ্ছা দেখছো, মানে তোমরা হচ্ছে বাইরে যদি খাটানো যেমনি দরকার হয় অমনি খাটাবা, তাই তো? যতদূর বুঝতে পারতেছি। আচ্ছা দেখো সমস্যা নেই, যেহেতু খাটতে আসছি তার মানে খাটি, আর করার কি আছে। না আচ্ছা দেখো, ভাইয়া, বেসিকটা আরো বেশি ক্লিয়ার হবে তাই। আচ্ছা বেশি ক্লিয়ার হবে। আমি হচ্ছে প্রথম কথা হলো, দেখো আমরা যখন একটা প্র্যাকটিস প্রবলেম সলভ ভাইয়ের করি, কাছে না করলে পারা যায় না। হ্যাঁ অবশ্যই। দেখো প্রথম কথা হলো, না না ব্যাপারটা এমন না তুমি যে আমাদের কাছে পড়লে পারবা আরেকজনের কাছে পড়লে, ব্যাপারটা এমন না। তুমি নিজের যদি ইচ্ছা থাকে তুমি খুব ভালো করবা, হয়তোবা আমরা তোমাদের সামান্য একটু সহযোগিতা বা হচ্ছে আমাদের কথাবার্তায় সামান্য একটু পড়াটা সহজ হয়, এছাড়া কিছু না। বুঝতে পারছো? আর আমরা যদি এতই হইতাম পরীক্ষা লিখে দিয়ে আসতো, তোমার লেখা তোমাকে লিখতে হবে।
Just আমরা অনেক এটা সহজ হয় ভাইয়া। আচ্ছা দেখো দিয়ে খেয়াল করো সহজ হয় তাহলে হচ্ছে মনোযোগ দিয়ে পড়ো তাহলে ফাইনাল পরীক্ষার পর ভাইদের কথা মনে হবে আয় কি করছিলাম জীবনে। দেখো আমি তোমাদের বলি জীবনে যদি একটা সঠিক পরামর্শ নিয়ে মনে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে থাকো এটা হচ্ছে পড়ালেখা করে এখানে পড়ালেখা করে এর কারণ হচ্ছে এখন না এটা বললে বলবো যে অহংকার করতেছে। তুমি হচ্ছে একদম পরীক্ষার পরে বা যে কোনো একটা পরীক্ষার পরে বলবো যে হাই হাই এখানে পড়ে তো ভালো কিছু করছি। বুঝতে পারছো? এর আগে মানে হচ্ছে এর আগে বলাটা বিলাসিত হবে। প্রথম কথা হলো যখন আমরা একটা কোশ্চেন সমাধান করাই তার আগে তোমাকে বলে দেয় যে কোশ্চেনটা তুমি কিভাবে আগাবা। এখন তুমি যদি কিভাবে আগাবা সেটাই না জানো তুমি কেমনে করবে ধরো তুমি ঢাকা যাবা। এখন তুমি জানোই না ঢাকা কিভাবে যাবা কোন দিক দিয়ে যাইতে হয়। এখন তুমি মানে হামাগুড়িতে যাবা না বিমানে যাবা না হাইটে যাবা না সাইকেলে যাবা তুমি তো নিজেই জানো না গাড়িতে যাবা তাহলে ঢাকা কিভাবে যাবা। চোখটা বন্ধ করবা আর চোখটা অন করে দেখো ঢাকা গেছো তাই তো নাকি? এটা করা যাবে না। আমরা যখন একটা ভাইয়া এই প্রশ্ন আমি খ নাম্বার পারবো না। দেখো খ নম্বরটা ইয়ারদার প্রশ্ন না অন্য অধ্যায়ের প্রশ্ন খ নম্বরটা পরে এগুলো দেখানো হবে কিছু কিছু মানে হচ্ছে কিছু টপিক আছে ওগুলো পুরো দেখাবো সমস্যা নেই। দেখো প্রথম কথা হলো আমি তোমাকে যেটা বলতেছি তুমি একটা কোশ্চেন সমাধান করার পরে অবশ্যই তোমাকে আগে বুঝতে হবে যে এই কোশ্চেনটা আমি কিভাবে সমাধান করবো কিভাবে আমাকে আগাইতে হবে তাহলে তুমি বুঝবা। দেখো বিক্রিয়াটি কেপি ও কেসের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো। এবার তুমি যদি কেপি কেসি সম্পর্ক না জানো তুমি কি প্রতিপাদন করবা? আমাকে বলো তো কেপি এবং কেসি সম্পর্কটা কি? কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা ডি আর এন। তোমাকে যে কোনো ভাবে এটা তোমাকে এই সমীকরণ থেকে আনতে হবে। উপরে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে তোমাকে কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা ডি আর এন এটা আনতে হবে। এটা আনার জন্য আমাকে ছোট্ট একটা জিনিস মানে হচ্ছে চলে যেতে হবে। এই জায়গায় কয়টা পার্ট আছে? সাম্য ধ্রুবক কয়টা আছে? একটা আছে সাম্য ধ্রুবক কেপি একটা অংশ আর একটা সাম্য ধ্রুবক আচ্ছা সাম্য ধ্রুবক কেপি এটা একটা অংশ আর একটা হচ্ছে সাম্য ধ্রুবক কেসি এটা একটা অংশ অর্থাৎ দুইটা অংশ কিন্তু আছে এই জায়গায় একদম ভালোভাবে মনে রাখো। দুইটা অংশ আছে একটা হচ্ছে সাম্য ধ্রুবক কেপি আর একটা হচ্ছে সাম্য ধ্রুবক কেসি। এবার আমাকে যেটা করতে হবে এই দুইটা সমীকরণই আমাকে আলাদাভাবে লিখতে হবে। আলাদাভাবে লিখে তুমি শুধু এক করে দিবা শেষ কাজ শেষ। কি বললাম? দুইটা সমীকরণ আলাদাভাবে লিখবা লেখার পরে দুইটা শুধু এক করে দিবা। দেখো এখন আমি প্রথমে লিখবো হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে এ টু বিক্রিয়াটা মাত্রই তো পড়লাম এ টু বি ফোর। এই বিক্রিয়াটা এখানে হয়েছে হচ্ছে টু এ বি টু এতটুকু আমি লিখলাম। এখন এই জায়গায় আমি ডিরেক্ট লিখলাম কারণ আমাকে হাতে খুবই সময় কম তুমি এগুলো বাংলা লিখবা। আর একটা কথা পরীক্ষায় মেকআপ না দিলে কিন্তু নাম্বার কম পাবা। বুঝতে পারছো? সাম্য ধ্রুবক কেসি এত হলে পরীক্ষায় যদি মেকআপ টেকআপ না দাও তাহলে কিন্তু একটু নাম্বার কম পাবা। একটু সাজাইতে হবে আর কি কোশ্চেনটাকে যখন উত্তর লিখবা তখন একটু সাজাই লিখতে হবে। দেখো সাম্য ধ্রুবক কেসি হলে এখন কেসি যদি আমি লিখতে চাই তাহলে কেসির উপরে কি হয়? কেসির উপর হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা। এখন উৎপাদটা কি? এই যেটা হচ্ছে উৎপাদ। এখন আমরা ঘনমাত্রা কিভাবে লিখি? ঘনমাত্রা লিখি এ বি টু থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখি থার্ড ব্র্যাকেট এর উপর হচ্ছে স্কয়ার এটা আমরা দিলাম ঘনমাত্রা। এবং নিচে কি? নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা এ টু বি ফোর এর ঘনমাত্রা। এখন ঘনমাত্রাকে আমরা তো সি দ্বারা প্রকাশ করি জাস্ট এটা তুমি লিখবা এ বি টু যাতে হচ্ছে এরপরে সহজ হয় বুঝতে এর জন্য আমরা লিখবো আর নিচে লিখবো হচ্ছে সি এ টু বি ফোর। জাস্ট এখানে আমি এটা ধরে নিছি যে হচ্ছে ঘনমাত্রা এই সি সমান হচ্ছে এটা হচ্ছে ঘনমাত্রা। দেখো বুঝছো কিনা? এতটুকু বুঝছো? জাস্ট আমি সাম্য ধ্রুবক এতটুকু লিখলাম মানে হচ্ছে সিটা নির্ণয় করলাম শেষ। এতটুকু বুঝছো না বুঝো নাই? বলো। খুবই সিম্পল কিন্তু এতটুকু অবশ্যই বোঝার কথা বা হচ্ছে খুবই সহজ জিনিস এতটুকু। তারপরে দেখো আমরা হচ্ছে এরপর যদি নেক্সটে যাই এরপরে কিন্তু আরো গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। দেখো গুরুত্বপূর্ণ মানে অনেক গুরুত্বপূর্ণ এই যে এটা না এই দেখো এই যে দেখো এই ম্যাথ গুলো কিন্তু আমি আজকে সমাধান করে দেবো। বুঝতে পারছো? এই ম্যাথ গুলা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এই ম্যাথ গুলা দেখো এই ম্যাথ গুলা যাদের সমস্যা ছিল আজকে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো এতটুকু। এবার কেসি নির্ণয় করলাম আমাদের দরকার হচ্ছে কেপি নির্ণয় করা। এই বিক্রিয়ার জন্য আমরা সেম বিক্রিয়ার জন্য কেপি নির্ণয় করবো। আমি যদি কেপি নির্ণয় করতে চাই তাহলে কেপি ইকুয়াল টু কি উপর হচ্ছে উৎপাদের আংশিক চাপ আর আংশিক চাপ পি দ্বারা প্রকাশ করায় পি এ বি টু এ বি টু এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে পি এ টু বি টু এটাই হচ্ছে আমি লিখে ফেলছি শেষ। এতটুকু। কারণ এই জায়গায় একটা পি এই জায়গায় একটা পি 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 কাটা চলে যায় ওগুলো দরকার নেই এতটুকু আমার শেষ। এবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি জানি বলো তো? কে পারবা আদর্শ গ্যাস সমীকরণ? পড়িয়েছি এটা আমি। আদর্শ গ্যাস সমীকরণ বলো। পিভি সমান এন হ্যাঁ ধন্যবাদ। আদর্শ গ্যাস সমীকরণ পিবি সমান সমান হচ্ছে এন আর টি এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। এবার আদর্শ গ্যাস সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এই জায়গায় আমি কি করবো এই জায়গায় এই পিটা আমি এই পাশে রাখলাম আর এই জায়গায় এন এর নিচে আমি ভিটা দিয়ে দিলাম। কেন দিলাম? কারণ এটা আমার মূল সংখ্যা বের করবো। কি সংখ্যা বের করবো? মূল সংখ্যা কেন বের করবো বুঝতে পারবা এখানে আর টি জায়গায় থাকলো। এবার এই পি ইকুয়াল টু এন বাই বি এটার মান কত বলতে পারবা? ঘনমাত্রা সূত্র জানো? ঘনমাত্রা 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 সি ইকুয়াল টু হচ্ছে মূল সংখ্যা বাই আয়তন এন বাই বি এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা সূত্র। বুঝতে পারছো? ঘনমাত্রা সূত্র হচ্ছে মূল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন অর্থাৎ কোন মূল সংখ্যারে তুমি যদি আয়তন দিয়ে ভাগ করো তুমি কি পাই যাবা? ঘনমাত্রা পাই যাবা। কোন মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে তুমি অবশ্যই কি পাই যাবা? মূল সংখ্যা পাই যাবা। কোন মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে তুমি ঘনমাত্রা পাই যাবা। বুঝতে পারছো? এখন দেখো যদি তুমি ঘনমাত্রা পাও
তাহলে এই ক্ষেত্রে আমি লিখলাম সিআরটি। দেখো এতটুকু বুঝছো কিনা, কি লিখলাম সিআরটি, এটা তুমি 2 নং সমীকরণ দাও। এটা দিলাম হচ্ছে 2 নং সমীকরণ, আর এটা দেওয়া হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিলাম। দেওয়ার পরে এবার আমরা একটা জিনিস করব, এই জায়গায় এই যে সমীকরণটা, এই পি এর মানটা পাইছি, পি এর মানটা ধরে নিয়ে আমি 2 নম্বর সমীকরণ বসাই দেবো। কয় নম্বর সমীকরণ বসাবো? জাস্ট এই পি এর মানটা ধরবা, ধরার পরে তুমি এই সমীকরণে পি এর জায়গায় বসাই দেবা, শেষ কাজ শেষ। এবার আমি এই কাজটাই করবো, এই কাজটা মানে একদম এই কাজটাই করবো, যে পি ইকুয়াল টু পি এর মান, অর্থাৎ আরেকটু উপরে লিখি, পি এর মান 2 নঙে বসাই, জাস্ট এটা বসাই 2 নঙে বসাই, এই লিখলাম। এখন কেপি ইকুয়াল টু পি স্কোয়ার, পি স্কোয়ার মানে এখানে কি আছে? পি স্কোয়ার মানে আছে সিআরটি। আমি জাস্ট এখানে ভাইয়া লিখলাম হচ্ছে, হ্যাঁ বলো। 2 নং সমীকরণে ই হবে না নিচে কোথায়? a to b না? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এ টু বি ভরা, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা দেখো এবারে দেখার করো, অসংখ্য ধন্যবাদ। এই যে সি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের আরটি, এই আরটি যেমনি আছে এর উপর আমি স্কোয়ারটা দিলাম, সি স্কোয়ার দিলাম, আরটি স্কোয়ার দিলাম, এবং নিচে এটা কার উপর হচ্ছে? এটা কিন্তু এ বি টু এর উপরে, এবং নিচে হচ্ছে নিচেটা কি আছে? নিচে আছে পি এ টু বি ফোর। পি এ টু বি ফোর মানে হচ্ছে কি সি এ টু, সি এ টু বি ফোর, আর এটা হচ্ছে আরটি, জাস্ট এতটুকু এরকম। এবার এদিকে খেয়াল করো, এই কেপি কেপি এর মতো আছে, এই যে সি, এখানে সি আর এখানে সি, কিন্তু তুমি কিন্তু সি সি কাটতে পারবা? কাটা কিন্তু পসিবল না। তার মানে এই সি স্কোয়ার এ বি টু ডিভাইডেড বাই এই সি এ টু বি ফোর, এটা যেমন আছে তেমনি থাকুক, আর এটা ইনটু এখানে হচ্ছে আর টি। দেখা দিয়ে খেয়াল করো, এখানে হচ্ছে আর টি, আর ঠিক নিচে কি? নিচে হচ্ছে আমাদের, আচ্ছা এই আর টি এর উপর হলো এই 2 মাইনাস, এখান থেকে আমি এই সূত্রটা বানানো তোমরা, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস 1, অর্থাৎ ভাগ খেলে কি হয়ে যায়? পাওয়ার গুলো বিয়োগ হয়। তার মানে এই আর টি এখানেও আছে, আর টি এখানেও আছে, আর টি পাওয়ার গুলো আমি জাস্ট বিয়োগ করছি, 2 মাইনাস এই 1, কারণ এর উপরে 1 আছে, 1 করছি। 1 করলে এবারে দিয়ে খেয়াল করো, এই কেপি ইকুয়াল টু, দেখো তো এতটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি? এদিকে তাকাও তো, এই যে এতটুকু, এই এতটুকু এটা কার মান? এই জায়গায় আলটিমেটলি এটা কার মান? কেসির মান। জাস্ট এই জায়গায় তুমি এখন কেসি বসাবো, এই এতটুকু, এইটুকুর পরিবর্তে আমি কি বসাবো? এতটুকুর পরিবর্তে কেসি বসাবো, জাস্ট এই যে এতটুকু, এতটুকুর পরিবর্তে আমি কি বসালাম? কেসি। এটা একটু ভালো করে দিই, এই এতটুকুর পরিবর্তে বসলাম কেসি, আর এখানে হচ্ছে আরটি। আরটি এই আর 2 থেকে এক বদলের কথা, এক একটা দেওয়ার দরকার নাই, তার মানে এটা হচ্ছে সত্যি, এটাই শেষ, এটাই দেখানো হলো। তার মানে এই সমীকরণের কেপিও আছে, একটা সমীকরণের ভিতরে কেপিও আছে, একটা সমীকরণের মধ্যে কেসি আছে। যেহেতু একটা সমীকরণের মধ্যে কেপি এবং কিছু দুইটাই আছে, তার মানে এটা হচ্ছে কেপি এবং কেসির রাশিমালা, প্রতিপাদন বা সম্পর্ক। জাস্ট এতটুকু বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো না? কোনো সমস্যা আছে? একদমই ক্লিয়ার। শেষের লাইন দুইটা আবার বুঝিয়ে দেন। কোনটা? শেষের লাইন কোনটা? এটা? শেষের লাইন মানে এটুকা বুঝিয়ে দেন পুরোটাই। এটা 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 মানে জি এই যে, জি তারপর কি রে? আচ্ছা এই যে এই পুরাটুকু, নাকি শুধু এই লাইনটা? কোনটা? জি পুরোটুকাই বুঝিয়ে দেন। আচ্ছা দেখো, কেপি সমান সমান লিখছে, আমি হচ্ছে জাস্ট পি এর মানটা 2 নঙ্গে বসাইছি। 2 নং সমীকরণটা কি? 2 নং সমীকরণটা হচ্ছে আমাদের এই যে কেপি ইকুয়াল টু পি স্কয়ার এ বি টু পি এ টু বি ফোর। এই যে পি স্কয়ার আছে, জাস্ট পি এর পরিবর্তে আমি এই জায়গায় বসাবো কি? পি এর পরিবর্তে আমি এই যে খেয়াল করো, পি এর পরিবর্তে আমি বসাবো কিন্তু সি আর টি, এটা কিন্তু পি এর পরিবর্তে বসাবো। বুঝতে পারছো? পি এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে এই সি আর টি, এটা বসাবো। এর জায়গায় আমি দেখো এই যে পি এর পরিবর্তে বসাইছি সি আর টু, সি মানে হচ্ছে এখানে কিন্তু পি এর উপরে স্কয়ার ছিল, এই জন্য দুইটার উপরে আমি স্কয়ার দিছি। দেখো আর এর উপরে স্কয়ার, পি এর উপরে স্কয়ার, সি এর উপরে স্কয়ার, নিচে হচ্ছে এই সি, পি এর পরিবর্তে লিখছি সি আর টি, এই লিখছি। কিন্তু এই সিটা কার মূলত? এই পিটা কার? এ টু বি ফোর, এর জন্য আমি সি এর জায়গায় এ টু বি ফোর দিছি। আর বলতে ভাই এখানে দিলেন না কেন? এখানে দেওয়ার দরকার নাই, তুমি এক জায়গায় দিছ। এইবার আমি জাস্ট এই এতটুকু আলাদা লিখছি, এই যে এতটুকু, এতটুকু লিখছি আলাদা। কেন লিখছি এতটুকু আলাদা লিখছি? এই আর টি ভেনিশ করার জন্য, মানে কাটার জন্য। এই মানে সূত্রটা বলাইছি, এই একই সংখ্যা হলে উপর উপর পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 2 মাইনাস 1 হয় আর টি। আর এইটুকুর পরিবর্তে সি স্কোয়ার এ বি টু আর সি এ বি টু, এইটুকু হচ্ছে আমাদের কেসির মান। কোথায় পাইছি আমরা? 1 নং সমীকরণে পাইছি। এই যে দেখো এইটুকু, এইটুকু কার মান? এইটুকু হচ্ছে আমাদের এই যে কেসির মান। আমি জাস্ট অতটুকুর পরিবর্তে এখানে কি লিখছি? এতটুকুর পরিবর্তে এখানে লিখছি কেসি, আর এই 2 থেকে 1 বদলে 1 থাকে, উপরে তো 1 লেখার দরকার নেই, এর জন্য লিখছি আর টি। তার মানে কেপি সমান কেসি আর টি, এটা হচ্ছে দেখানো হলো। এই দেখো একটা সমীকরণে কেপিও আছে এবং কেসি আছে, যেহেতু একটা সমীকরণে দুইটা জিনিস আছে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কি, এটা একটা মানে হচ্ছে কেপি কেসি সম্পর্ক। বুঝতে পারছো? সম্পর্কের সমীকরণ। বুঝছো? বলো তো। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা দেখো এবার নেক্সট কোশ্চেন। দেখো মশা সমস্যা করে কি একটা অবস্থা, কোন কোন বিপদে পড়লাম বলো তো। দেখো যশোর বোর্ড 2025 সালে আছে, খুবই মানে ইজি কোশ্চেন। এটা আমি নিজে যদিও করাবো না, এটা তোমরা নিজেরা করবে, আমি জাস্ট বলে দিচ্ছি, এটা তাকাও। দেখো 2ab2 a2 3b2, আচ্ছা এটা কোন বিক্রিয়াটা আছে কে বলতে পারবা?
এটা একটা আমরা বিক্রিয়া জানি, একদম খুবই কমন একটা বিক্রিয়া, এই যেটা হচ্ছে পরীক্ষায় আসে, প্রতি বছর আসে। কি বিক্রিয়া? অ্যামোনিয়া। হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে কিন্তু বিক্রিয়াটা হলো অ্যামোনিয়া 2NH3। এই বিক্রিয়া এখানে কি হয়েছে? এখানে তৈরি হয়েছে হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে 3 অণু নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 অণু হাইড্রোজেন। এটা হচ্ছে তৈরি হয়েছে, বুঝতে পারছো? এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়াটা দিচ্ছে ডেল এইচ পজিটিভ। আচ্ছা, ডেল এইচ পজিটিভ থাকলে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া? কি বিক্রিয়া? তাপ হারে। তাপ হারি বিক্রিয়া। যদি এটা কেউ ভুল করো, একদম সত্যি সত্যি মারবো, একদম সত্যি সত্যি, কোনো কথা নেই, বুঝতে পারছো? মানে যদি এটা যার ভুল হবে তার খবর আছে, যার ভুল হবে। আচ্ছা, তার মানে এটা সবাই পারবো আশা করি, যে তাপ উৎপাদিত তাপ হারি বিক্রিয়া চিনবা না এরকম কেউ নাই, এরকম সবাই চিনবা, কারণ আমরা সেভাবে শিখছি। দেখা মাত্র বলতে পারবা যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া, দেখা মাত্র। আর 30°C তাপমাত্রায় ও 2.5 ATM চাপে বিক্রিয়কের 75% বিদ্যুৎ হয়। আচ্ছা, এটা কার মান দেওয়া আছে? 75% কার মান? এটা হচ্ছে আলফা। আলফা মান। আলফা মানে হচ্ছে আলফা বিদ্যুতের বের মাত্রা মান দেওয়া আছে। এইবার অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে এগুলো বাদ, ম্যাগনেসিয়াম আকার আছে বড় কেন, এগুলো আমরা তোমরা সবাই পারবা। উদ্দীপকের বিক্রিয়া কেপি নির্ণয় করো। আচ্ছা, এই বিক্রিয়ায় কেপি নির্ণয় করা খুব বেশি কঠিন? ইজি, না। একদম ইজি, শেষ। এবি এর বিয়োজন বিধিতে কি কি পদক্ষেপ নেওয়া যায়, এটা কি আসছে বলো তো? বিয়োজন বিধিতে কি কি পদক্ষেপ নেওয়া যায়, এটা কি আসছে বলতে পারবা? লাসাতে জানি কি? লাশ হাতে লেয়ারে নীতি, এটা চলে আসছে লাশ হাতে লেয়ারের নীতি। দেখো, লাশ হাতে লেয়ারের নীতি আমার মনে হয় এমন ভাবে তোমরা পারো, এখন তোমরা আমাদের বুঝাইতে পারবা, বুঝতে পারছো? তোমরা এমন ভাবে লাশ হাতে লেয়ারের নীতিটা পারো, তার মানে এটা তোমরা নিজেরা ভারী কাজ করবা, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা। এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবা না। আবার বলতেছি, প্র্যাকটিস না করলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা সমাধান করতে পারবা না। এবার দেখো, আমরা আরো একটা কোশ্চেন সমাধান করি। এর থেকে ইন্টারেস্টিং কোশ্চেন আমার মনে হয় না। মানে এটা এত সুন্দর একটা কোশ্চেন করছে চট্টগ্রাম বোর্ড 2025 সাল, মানে এত সুন্দর, মানে বলার বাইরে। দেখো, মানে পড়তে গিয়ে তোমরা হচ্ছে কেমন একটা মজা ফিল করবা, এবং সাথে সাথে পারবা। না পারলে আমাকে বলো, ভাই কি পড়ালেন, কিছু তো পারলাম না। দেখো, প্রথমে ক খবর দাও। 3 নম্বর প্রশ্নতে দেখো, পাত্র এক্স দ্রবণে পিওএইচ গণনা করো। আচ্ছা, রাখো তোমার পিওএইচ, আগে কি দেওয়া আছে আগে এটা দেখি। দেখো, প্রথমে 600 মিলি দেওয়া আছে। আচ্ছা, বুঝলাম 600 মিলি। 5 × 10⁻⁴ মোল দেওয়া আছে। এই মোল মানে কি? এই বড় হাতের এম মানে কি? বড় হাতের এম মানে কিন্তু হচ্ছে মোল পার লিটার, এটা তো আমরা জানি যে মোল পার লিটার দেওয়া আছে। এবং এই যে এখানে কি দেওয়া আছে বলতো, এটা কি হাইড্রোজেনের উপরে 1 দেওয়া আছে না হাইড্রোজেনের উপরে প্লাস দেওয়া আছে? কোনটা দেওয়া আছে? এটা কিন্তু হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে। আচ্ছা, হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া থাকলো। এবার এটা হচ্ছে আপেল জুস, তার মানে আপেল নিয়ে তুমি জুস বানাইছো। কেউ তো চাইলে তোমাদের বাইরে খাওয়াইতে পারো, আপেলের জুস খাওয়াইতে পারো, কমলা জুস খাওয়াইতে পারো, বুঝতে পারছো? চাইলে পারো, সমস্যা নেই, না করবো না আর কি। আর তোমরা যদি কেউ লেবু জুস খাওয়াইতে চাও তাও না করবো না, এখন তোমরা যদি খাও আর কি করা। লেবু জুস খাইছো কোনোদিন বলো তো? লেবুর জুস, প্রতিনিয়তই খাওয়া যায়। হ্যাঁ লেবুর জুস, এখন তোমরা যদি খাওয়াইতে চাও না তো আর করতে পারি না। আচ্ছা লেমন দেখো, জুস। আচ্ছা দেখো এবার 400 মিলি 4.8 × 10⁻⁶ মোল এত। না, তোমাদের আবার জুসের সাথে খুব ভালো সম্পর্ক থাকার কথা। রাহিমের না থাকলেও বাকি যাদের, রাহিমের কিছুদিন পরে খাওয়ার একটু অবস্থার মধ্যে চলে আসবে, কিন্তু বাকি যারা আছে তাদের কিন্তু হচ্ছে তোমাদের প্রত্যেকের, আমি মনে করি তোমাদের প্রত্যেকের জুসের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকার কথা এতদিন, যদি তোমাদের সবকিছু ঠিকঠাক চলে আর কি। আচ্ছা দেখো, দিয়ে খেয়াল করো, 400 মিলি 4.8 × 10⁻⁴ মোল, এটা হচ্ছে হাইড্রোজেন দেওয়া আছে, এটা দেওয়া আছে কমলা জুস। তারপর 0.8 মোলার HA দুর্বল অ্যাসিড দ্রবণ, এটা পাত্র এক্স। এবার প্রশ্ন করছে পাত্র এক্স দ্রবণের পিওএইচ গণনা করো, তার মানে এগুলো বাদ। এগুলা কি আছে না আছে দেখবো না, এগুলো দেখাবা। চোখ বন্ধ করো, চোখ বন্ধ মানে এই দুইটা থেকে চোখ সরাই না, বলে না যে তুমি আমার দিক থেকে চোখ সরাই নাও, ঠিক এই চোখটা সরাই না, এই দুই জায়গাটা, মানে এটা দেখতে পাবো না, কালো, বাদ দাও, কালোটা কেউ পছন্দ করে না। এইবার আমরা কি করবো, এই যে পাত্র এক্স যেটা আছে এটার দিকে আমরা নজর দিই। এই ভালো নজর দিও, বুঝতে পারছো? আর কোন নজর দিও না, সমস্যা কিন্তু আবার। দেখো, এই হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনটা। এখন এই 3 নম্বর কোশ্চেনে খুব ইজি ভাবে দেখো কিভাবে সমাধান করি, খুবই ইজি কিন্তু। HA দ্রবণ, এটা কি নির্ণয় করতে বলছে? POH। আগে আমাকে বলো তো, HA, এই জায়গায় বিক্রিয়াটা হয় H প্লাস হচ্ছে A মাইনাস, এটা কি অ্যাসিডের বিয়োজন নাকি ক্ষারের বিয়োজন? এটা কি? এই যে H প্লাস থাকলে অ্যাসিডের এটা কি? বিয়োজন। H প্লাস থাকলে কি? এটা নিঃসন্দেহে এটা অ্যাসিড। H প্লাস থাকলে হচ্ছে আমাদের অ্যাসিড। যদি অ্যাসিড হয় তাহলে আমরা কি পিএইচ পাবো না পিওএইচ পাবো? কোনটা পাবো? পিএইচ। পিএইচ পাবো। আচ্ছা, পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে আমাকে বলা তো, আমি যদি পিএইচ এর ফর্মুলা লিখি, পিএইচ ইকুয়াল টু কি? মাইনাস লগ হাইড্রোজেন প্লাস, তাই তো? এটাই তো। আচ্ছা, এই জায়গায় কি হাইড্রোজেন, শুধু হাইড্রোজেনের ঘনমাত্রা কোথাও দেওয়া আছে? এই জায়গায় 0.1, এটা কি শুধু হাইড্রোজেনের ঘনমাত্রা না HA এর ঘনমাত্রা? কার ঘনমাত্রা? এইচ এ দ্রবণের। HA দ্রবণের।
এই জায়গায় আমার লাগবে কি পুরা দ্রবণটা লাগবে না শুধু হাইড্রোজেনের ঘনমাত্রা লাগবে এই জায়গায় আমি যদি পিএইচ বের করতে চাই, হাইড্রোজেনের ঘনমাত্রা হাইড্রোজেন লাগবে। তার মানে হাইড্রোজেনের ঘনমাত্রা আমরা বের করবো ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবার হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয় করতে আমরা জানি এটা তোমরা লিখবা যে ওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র এটা তোমরা লিখবা হতে পাই আলফা কে সমান হচ্ছে এটা লিখবা যে কে এ আগে দেখবা কে দেওয়া আছে না কে বি দেওয়া আছে নিঃসন্দেহে কে দেওয়া আছে কে সমান হচ্ছে আলফা স্কয়ার বি তার মানে এই জায়গা থেকে আমার লাগবে কি আলফা স্কয়ার বি কোথা থেকে আসলো আলফা স্কয়ার সি আলফা স্কয়ার হচ্ছে সি। এবার আমার হচ্ছে আলফা লাগবে আলফা ইকুয়াল টু রুট আবার এই কে এ ডিভাইডেড বাই হচ্ছে সি তার মানে এই রুট আবার কে এর মান কত এই দেখো সুন্দর করে কে এর মান আছে 1.8 ইনটু হচ্ছে 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই সি এর মান হচ্ছে 0.1 বলো তো এটা কত হবে ঝটপট আমাকে একটু বলো কত হবে এটা দেখি এটা তো নাই বলো এটা কত 1.341 into 10 inverse 3 1.341 1 ইনটু 10 into ইনভার্স 10 inverse 3 3 এত আসলো। এখন এটা তো হাইড্রোজেনের ঘনমাত্রা তুমি খালি এই জায়গায় বসাও মাইনাস লগ ও আর একটা কাজ আছে এটাকে আমি হাইড্রোজেনের ঘনমাত্রা পাইছি বলো তো হাইড্রোজেনের ঘনমাত্রা কেন পাইছি আলফা না, এটা আলফা না নির্ণয় করলাম। হ্যাঁ এটা ফিউজন মাত্রা আলফা নির্ণয় করলাম তাহলে সুতরাং সুতরাং হাইড্রোজেনের ঘনমাত্রা ইকুয়াল টু আমরা কি জানি alpha 2 আলফা ইন্টু সি শেষ আলফার মান বসাও 1.31341 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 3 ইন্টু সি এর মান হচ্ছে 0.1 এটা হিসাব করতে কত হয় ঝটপট একটু বলে দাও ইয়াটা তো হলো 1.341 into 10 inverse 4 3.41 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4 এত। এবার আমরা কাঙ্ক্ষিত সেই আমাদের উত্তরে চলে যাব উত্তরটা কি পিএইচ পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ এই আমাদের হচ্ছে হাইড্রোজেন আয়ন। এবার জাস্ট এই জায়গায় মানটা বসাও মাইনাস লগ দেখো আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ দিচ্ছি না তোমাদের কিন্তু নিঃসন্দেহে মেকআপ দিতে হবে না হলে কিন্তু নাম্বার কম পাওয়া যাওয়া বলে দিচ্ছি নাম্বার কিন্তু কম পাওয়া যাওয়া 1.341 আমি যদি বাংলা লিখতে চাও এর সময় লাগবে আর কি বেশি প্র্যাকটিস করতে পারবো না এত এই জন্য আমি কম লিখি। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো তোমাদের আমি একটা শর্টকাট বলছিলাম যদি এখানে 1 থাকে আর এখানে যদি উপরে কোনো সংখ্যা থাকে তাহলে পিএইচ এর মান কোনটা হয় এখানে যদি 1 থাকে তাহলে উপরে যেটা আছে এটাই আমাদের পিএইচ হয় তাই তো 4। হ্যাঁ 4 হয় কিন্তু এখানে যদি 1 না থাকে তখন কি হয় মনে আছে কারো এখানে যদি 1 না থাকে অন্য কোনো কিছু থাকে এই কার মনে আছে কি হবে বলছিলাম কিন্তু ভাই মনে থাকার কথা দেখো এখানে যদি 1 না থেকে অন্য কোনো কিছু থাকে তাহলে মনে পড়বে কিন্তু উপরে যে সংখ্যাটা আছে তার থেকে আমি কত কম লিখবো কত কম 1 কম তার মানে এটা হচ্ছে আমার 3 পয়েন্ট সামথিং হবে ক্যালকুলেটর তুলে দেখো কত হয় 3.87 3.87 8 হচ্ছে 7 না 87 এটা হচ্ছে আনসার যদি এমসিকিউ আসে অপশনে দেখবা 3 একটাই আছে বুঝতে পারছো এটা জাস্ট এইভাবে উত্তর করতে হয় তাহলে তোমাদের কি বলছিলাম যদি 1 থাকে এখানে যদি এমন থাকতো যে 1 ইনটু 10 ইনভার্স 4 তাহলে কি হইতো তাহলে কিন্তু উত্তর হইতো 4 এখন যদি 1 এ থেকে 1.87 ইনটু সামথিং থাকে আর যদি 4 থাকে এখানে কি জীবনে 4 হবে 4 কি হবে কোনোভাবে 4 কিন্তু হবে না জি না কি হবে তোমার হচ্ছে এখান থেকে 1 কম হবে 1 কম মানে হচ্ছে এখানে 3 পয়েন্ট সামথিং 3 পয়েন্ট সামথিং বুঝতে পারছো জাস্ট এতটুকু এগুলো হচ্ছে এখন থেকে একটু একটু যদি মনে রাখো তাহলে অ্যাডমিশনে গিয়ে দেখবো তুমি বস মানে অন্যকে তখন দেখবা তুমি পরীক্ষার আগে চান্স পাই বসে আসো ব্যাপারটা এমন। এবার দেখো নেক্সট কোশ্চেন কিন্তু আরো ইন্টারেস্টিং মানে অনেক ইন্টারেস্টিং কোশ্চেন দেখো এই যে দেখো এইবার এই যে 4 নাম্বার কোশ্চেনটা পড়ো পাত্র এ ও বি পাত্র এর দ্রবণদ্বয় পরস্পর মিশ্রিত করা হলে দ্রবণটি পান করা যাবে কিনা মানে তুমি আপেলের জুস আর কমলার জুস দুইটা একত্রে তুমি মিশাবা মিশায় তুমি সেই জুসটা খাইতে পারবা কিনা ব্যাপারটা কেমন জানো ধরো হচ্ছে আনারস আনারসের রস তারপর হচ্ছে লেবু তারপর হচ্ছে একটু দুধ একটু হচ্ছে দই সবকিছু একত্রে তুমি একটা জগা খিচুড়ি মিশ্রণ করলা এবার ওই মিশ্রণটা তুমি খাইতে পারবা কিনা এটা তোমাকে কোশ্চেন করছে কিন্তু এখানে এত জগা খিচুড়ি বলে নাই কম পরিমাণ বলছে একটা হচ্ছে আপেল আর একটা হচ্ছে কমলা এখন এই দুইটা জিনিসের মধ্যে কি বের করলে আমি বুঝবো এটা খাইতে পারবো না পারবো না বলো কি বের করলে আমি বুঝবো যে খাইতে পারবো কি পারবো না বলো তো আশা করি বলতে পারবা ঝটপট বলো যে কি বের করলে কিন্তু আমরা কি বের করলে সেটা বুঝবো যে এটা আমরা খাইতে পারবো কি পারবো না কোনটা বের করলে এখানে কিন্তু অবশ্যই বলা আছে কি বলা আছে জানো তোমাদের যদি হচ্ছে চোখ কান খোলা থাকে তোমরা কিন্তু বলতে পারতা অবশ্যই তোমরা pH হ্যাঁ ধন্যবাদ এই যে দেখাও তো এই জায়গায় একটা জিনিস দেওয়া আছে স্পষ্ট বলা আছে কিন্তু কি স্পষ্ট বলা আছে পিএইচ 1.35 ভাইয়া পিএইচ হ্যাঁ বলো এক্স পাত্রে পিওএইচ গণনা করতে বলেছে না। আস্তাগফিরুল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ
এই হলো আনসার, বুঝছো? পিএইচ প্লাস পিওএইচ সমান 14, তাহলে পিওএইচ সমান 14 মাইনাস যা পিএইচ বের করছে এই মান, শেষ। এটাই আনসার। আচ্ছা দেখো এই কোশ্চেনটা দেখো, আমি ভুলে গেছিলাম কোনটা বের করতে বলছে। আচ্ছা এই টাকাও দেখো, 5 ক্রসের পিএইচ দেওয়া আছে হচ্ছে 1.5 থেকে 3.5 এর মধ্যে হবে। 5 ক্রস মানে কি, এই দুইটাকে, এটা আপেলের জুস এবং কমলার জুস দুটো একত্রে মিক্স করবে একটা গ্লাসের মধ্যে, মিক্স করে দেখবা সেই মিশ্রণের পিএইচ 1.5 থেকে 3.5 এর মধ্যে হয় কিনা। যদি হয় তাহলে তুমি খাইতে পারবা, আর না হলে ফেলাই দিতে হবে। এই হলো কোশ্চেন, বুঝতে পারছো? তাহলে এখন আমাকে পিএইচ বের করতে হবে। পিএইচ বের করার ক্ষেত্রে পিএইচ এর সূত্রটা কি? আমি যদি এটা নির্ণয় করতে চাই, পিএইচ এর সূত্রটা কি আগে আমাকে বলো, আগে বুঝতে হবে যে কিভাবে আগাবো। পিএইচ এর সূত্রটা কি? পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন প্লাস, এটা তো পিএইচ এর সূত্র। এই জায়গায় কার ঘনমাত্রা লাগবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। কিন্তু আমার প্রশ্ন হলো, এই প্রশ্নে এখানে কয়টা ঘনমাত্রা দেওয়া আছে হাইড্রোজেনের? এই একটা হাইড্রোজেনের ঘনমাত্রা, এই একটা হাইড্রোজেনের ঘনমাত্রা। কয়টা হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে? কয়টা দেওয়া আছে? 2টা। দুইটা। এবার কাজ হলো দুইটা থেকে একটা বানাইতে হবে। এখন দুইটা থেকে একটা কিভাবে বানাবা? জাস্ট এটার মূল সংখ্যা আর এটার মূল সংখ্যা চোখ মুছে যোগ করে দেওয়া হয়ে যাবে? না, দুইটার আলাদা আলাদা করে একত্রে যোগ করতে হবে, তবেই আমি পারবো। দুইটা কি করতে হবে? আলাদা আলাদা মূল সংখ্যা বের করতে হবে। আরেকটা জিনিস, ঘনমাত্রা সূত্র কি? একটু আগে তো আমরা পড়লাম, ঘনমাত্রা সূত্র কি? ঘনমাত্রা সি ইকুয়াল টু সূত্র কি বলতো? ঘনমাত্রা সূত্র হচ্ছে মূল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। এটা হচ্ছে মোট মূল, তুমি যদি মোট মূল বসাও আর এটা যদি মোট আয়তন বসাও, এটা হচ্ছে মোট আয়তন বসাও, তাহলে আমি মোট ঘনমাত্রা পাবো। তাহলে মোট মূল কিভাবে পাবো? প্রথম হচ্ছে এই যে পাত্র এ এর ক্ষেত্রে একদম সিম্পল, কিন্তু এবার লিখবো হচ্ছে পাত্র এ এর ক্ষেত্রে, জাস্ট আমি লিখলাম হচ্ছে পাত্র এ এর ক্ষেত্রে এই মূল সংখ্যা ইকুয়াল টু, আমি কিন্তু বাংলা লিখলাম না, তুমি কিন্তু বাংলা লিখবা, মূল সংখ্যা ইকুয়াল টু এস বি, সূত্র পড়ছো না? মূল সংখ্যা ইকুয়াল টু কি? এস বি, পড়ছো সূত্রটা? এস বি, এস কি? এস হচ্ছে আমাদের এখানে যে মূল সংখ্যা দেওয়া আছে, এখানে যে হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে, সেই ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন। দেখো এখানে সবকিছু দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের ঘনমাত্রা কত দেওয়া আছে? 5 ইন্টু 10 ইনভার্স 4। কত? 5 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4 ইন্টু ভি। ভি মানে কি? আয়তন। আয়তন কত দেওয়া আছে? 600 মিলি। আয়তন হচ্ছে কই, ওই কি একই, আয়তন হচ্ছে 600 মিলি। এবার কাহিনী হলো, এটা কিন্তু এই সূত্রটা হচ্ছে ভি এল ইন্টু এস। এল মানে কি? এটা অবশ্যই লিটারে নিতে হবে। তাহলে এটা কি নিতে হবে? লিটারে নিতে হবে। যদি আমি এটা লিটারে নিতে চাই, তাহলে 600 কে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে এটা ক্যালকুলেটর হিসাব করে তো ঝটপট কত হয় দেখো তো, ঝটপট হিসাব করে কত হয়? এটা হিসাব করলে হবে হচ্ছে 3 ইন্টু, মানে এটা এ দাও যে এন এর মূল সংখ্যা 3 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 10 ইনভার্স 4 এত মূল। আমি এ এর পাইলাম, তাহলে এবার আর কার মূল সংখ্যা লাগবে? বি এর মূল সংখ্যা। দেখো এবার হচ্ছে এন বি, তার মানে এন বি এর মূল সংখ্যা এস বি দাও, তুমি এগুলা লিখলে লিখলা এস বি, আর হচ্ছে বি এল এটা দিলাম। এবার এস বি, এটা আমার ঘনমাত্রা কত দেখে বলো? 4.8 ইন্টু 10 ইনভার্স 6, 4.8 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 6 ইন্টু বিএল। বিএল মানে হচ্ছে আয়তন। আয়তন কত দেওয়া আছে বলো তো? আয়তন কত? এই পাত্র বি এর আয়তন কত দেওয়া আছে? আয়তন দেওয়া আছে হচ্ছে 400 মিলি। তার মানে এই জায়গায় তুমি বসাইতে হবে 400 ইন্টু 10 ইনভার্স 3, কারণ এটাকে আমাকে লিটারে নিতে হবে। এটা হিসাব করলে আসে হচ্ছে 1.92 ইন্টু 10 ইনভার্স 4 এই মোল, এতটুকু আসলো। আসার পরে আমরা তো এন এ পাইলাম, এন বি পাইলাম, এবার হচ্ছে মোট, এবার হচ্ছে মোট মূল। মোট মূল, মোট মূল মানে জাস্ট দুইটা যোগ, 1.92 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4 প্লাস হচ্ছে আগেরটা কত পাইছি? আগেরটা পাইছি হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 4, এটা হচ্ছে 3 পয়েন্ট ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4, এই এত। এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো হচ্ছে যোগ করলে কি, যোগ করো তো ঝটপট কত হয় দেখো তো, ক্যালকুলেটর যোগ করো। 4.92 into 10 inverse 4. কি যোগ করছো? যোগ করলে কত হয়? 4.92 into 10 inverse 4. 92 ইন্টু 10 ইনভার্স 4, এত মোট। এবার মোট আয়তনটা কত বলতো? মোট আয়তন, মোট আয়তন হচ্ছে বি, এটা হচ্ছে মোট এন, এটা মোট আয়তন বি। আয়তন কত আছে? একটা হচ্ছে 600 আর একটা হচ্ছে 400। 600 আর 400 যোগ করলে কত হয়? 1000 মিলি। 1000 মিলিলিটার মানে কয়, মানে হচ্ছে কয় মানে হচ্ছে লিটার? 1 লিটার, তাই তো? 1000 মিলি মানে হচ্ছে 1 লিটার। তাহলে আমরা বলতে পারি যে ঘনমাত্রা, জাস্ট এখানে লিখবা ঘনমাত্রা এই হাইড্রোজেন প্লাস এর ঘনমাত্রা ইকুয়াল টু টোটাল আয়তন উপর হচ্ছে এই এন, এই টোটাল বি,
এই n এর মূল সংখ্যা কত পাইলাম? মূল সংখ্যা পাইলাম হচ্ছে 4.92 10 ইনভার্স 4, 4.92 ইনটু হচ্ছে 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই নিচে কত পাইলাম? ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 1। তাহলে এটা কত? 4.92 ইনটু হচ্ছে 10 ইনভার্স এই 4। এত আমরা হচ্ছে মূল, এই বড় হাতের একটা m লিখবা। এত মূল পাইলাম। এইবার পিএইচ, পিএইচ এর সূত্র কি? ঝটপট বলে ফেলো। পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ এই হাইড্রোজেন 2। আমি জাস্ট মাইনাস লগ হাইড্রোজেন বসালাম। এবার মাইনাস লগ এই মানটা বসাও। হাইড্রোজেন মান কত পাইলাম? 4.92 না 10 ইনভার্স 4? 4.92 ইনটু 10 ইনভার্স 4। বলো তো ক্যালকুলেটর সালা, বলো তো এটা কত পয়েন্ট সামথিং হবে? ঝটপট বলে ফেলো, দ্রুত বলো। কত পয়েন্ট সামথিং? 3 পয়েন্ট সামথিং। কারণ এখানে 4 আছে, এর থেকে এক কম হবে। কত হবে দেখো তো, ঝটপট দেখো কত হবে? 3 পয়েন্ট সামথিং, কত হবে? 3.3080। 3.3080 এত আসছে পিএইচ। এবার 5 অক্ষরের পিএইচ কত দেওয়া ছিল এখানে? 5 অক্ষরের পিএইচ কত দেওয়া ছিল? 1.5 থেকে 3.5। আমরা পাইছি কত? পাইছি হচ্ছে 3.3। তার মানে এটা 5 অক্ষরের পিএইচ থেকে এর মধ্যে আছে না? 5 অক্ষরের পিএইচ দেওয়া আছে হচ্ছে 1.5 থেকে 3.5। এবার দেখো তো, এই 1.5 থেকে 3.5 এর মধ্যে এই পিএইচটা আছে না? এই পিএইচ এর মানটা 1.5 থেকে 3.5 এর মধ্যে আছে, তাই এটা হচ্ছে খেতে পারবা। বুঝতে পারছো? এটা খাওয়া যাবে, খাওয়া যাবে। দেখো বুঝছো কি? অনেকগুলো সূত্র করতে হলো। হ্যাঁ দেখো, এটা একটা কাজ করবো, দুইটা এত সূত্র মুত্র কি জানি, দুইটা হচ্ছে আমি জাস্ট একত্রে নিব, একত্রে নিয়ে জাস্ট একদম ঢেলে খাই ফেলবো না, যদি একটা পেটের মধ্যে তো যাবে, পেট তো আর দুইটা না। বুঝতে পারছো? এটা মনে করো খাইতে পারো। খাওয়ার পরে যদি রিয়াকশন শুরু হয়, পেট কিন্তু একটা রিয়াকশন হবে, দুইটা রিয়াকশন কিন্তু মানে হচ্ছে রিয়াকশন হবে না পেটের মধ্যে। একটা ওই দেখো এমন একটা ব্লাস্ট হয়েছে, তুমি গেছো একদিকে, তোমার পেট গেছে আরেকদিকে। আচ্ছা দেখো কি অবস্থা, তাহলে এটা কি বুঝতে পারছো না পারোনি? এতটুকু একদম প্রথম থেকে এতটুকু বুঝতে পারছো? স্লাইডগুলো একবার দেখান এখন। বুঝলাম না, বলো। আচ্ছা দেখো স্লাইডগুলো দেখাচ্ছি। একবার। এই দেখো এটা হচ্ছে প্রথমটা মানে হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, পিওএস। এই পিওএস নিয়ে কারো কোনো সমস্যা নাই, খুব ইজি। এবার তারপরেরটা কোশ্চেন দেখতে হবে, তো বলছে খাওয়া যাবে কিনা, দুটো মিশ্রিত করলে পান করা যাবে না, মানে খাওয়া যাবে কিনা। এবার আমাকে দুইটা আলাদা আলাদা ঘনমাত্রা দেওয়া আছে, দুইটা একটা ঘনমাত্রা বানাইতে হবে। মানে হাইড্রোজেনের ঘনমাত্রা বানাইতে হবে একটা, দেওয়া আছে দুইটা, দুইটা থেকে কিভাবে একটা বানাবো? কারণ হচ্ছে দুইটা থেকে একটা বানাইতে হলে আমাকে ঘনমাত্রা সমান জানি মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। মানে এখন হচ্ছে মূল সংখ্যা, আমি প্রথমে হচ্ছে এ এর মূল সংখ্যা বের করছি। মূল সংখ্যা সূত্র হচ্ছে ভিএল ইন্টু এস। তার মানে ভিএল ইন্টু এস এটা হচ্ছে মূল সংখ্যা সূত্র। মূল সংখ্যা সূত্র আছে, দেখো এই জায়গায় কিন্তু মূল সংখ্যাটা আসছে, এই ভিএল ইন্টু এস। এতটুকু আমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করছি, তাহলে এত মূল পড়েছে। আবার এই বি এর সূত্র মানে বিপাত্র বি এর মূল সংখ্যা বের করছি। এবার যেহেতু আমাদের মোট মূল, ওকে এখানে মূল কয়টা লিখছে? মোট কয়টা লিখছে? দুইটা কেন? দেখো এখানে হচ্ছে মোট মূল। মোট, দেখো মোট মূল হচ্ছে জাস্ট এত, এই যে দুইটা যোগ করছি, যোগ করা এত হয়েছে। এবার মোট আয়তন, একটা আছে 600 মিলি আর একটা আছে 400 মিলি, দুইটা যোগ করলে হয় 1000 মিলি, আর 1000 মিলি 1000 ভাগ দিলে হয় 1 লিটার। তার মানে আমি টোটাল আয়তন পাইলাম 1000 লিটার, আর ঘনমাত্রা হচ্ছে 1 লিটার। দেখো ঘনমাত্রা হচ্ছে উপরে হচ্ছে মূল সংখ্যা, নিচে হচ্ছে আয়তন। তাহলে টোটাল মূল সংখ্যা আমি উপরে বসাইলাম, আর নিচে হচ্ছে আয়তন বসাইলাম। এক নিচে এক বসানোর যে কথা, না বসানোর যে কথা, তার জন্য এই মানটা হলে এত মূল। এবার পিএইচ সমান আমরা কি জানি? মাইনাস লগ হাইড্রোজেন প্লাস হাইড্রোজেনের ঘনমাত্রাটা বসাইছি, বসায় পিএইচ এর মান আছে। এইবার 5 অক্রোশের পিএইচ দেওয়া আছে, মানে মিক্সড পিএইচ দেওয়া আছে 1.5 থেকে 3.5 এর মধ্যে হলে খাইতে পারবো। তার মানে আমাদের আছে 3.3, এটা অনায়াসে খাইতে পারবো। দেখো বুঝছো কিনা? একদম ক্লিয়ারলি বুঝার কথা। এখন তোমাদের কাজ হচ্ছে এটা বেশি বেশি করে প্র্যাকটিস করা।